Hello students, welcome back our channel সম্রাট গ্লোবাল একাডেমি। আজকের টপিকটা জিও পলিটিক নিয়ে, কোনো ইন্টারনাল পলিটিক নিয়ে নয়। টপিকটা হলো ককরোচ জনতা পার্টি। সবাই নিশ্চয়ই নামটা শুনেছ, CJP, ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি কি ক্ষোভ, কোথা থেকে উত্থান হলো এবং এর কি পরিকল্পনা, এবং এটা কি সত্যিই যে ডিপ স্টেট কাকে বলে এবং ডিপ স্টেটে কি পরিকল্পনা এই ককরোচ জনতা পার্টি, না এটা কোনো আদৌ কোনো উন্নত রিভলিউশন আনতে চলেছে ভবিষ্যৎকালে। তা এই সব টপিক নিয়ে আমি একটা বিমর্ষ বিশ্লেষণ করে আপনাদের জানাবো। যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তারাও এটা জেনে রাখলে কাজ দেবে। শুরু করা যাক, তাহলে সময় নষ্ট করব না, অনেকক্ষণ টাইম লাগবে এটা বলতে। তো চলুন আগে বুঝবো ডিপ স্টেট কী। ডিপ স্টেট বলতে আমাদের চোখে প্রথম ভেসে ওঠে কোন ছবিটা বলুন তো? ডিপ স্টেট বলতে প্রথমে আমাদের ভেসে ওঠে আমেরিকা। কেন আমেরিকা, কেন স্যার আমেরিকা? এর কারণ কি, আমেরিকা যে ডিপ স্টেট, মানে প্রত্যেকটা দেশে ডিপ স্টেট থাকে, কিন্তু আমেরিকার ডিপ স্টেট কি খুললাম কাজ হয় ওখানে। যারা জিও পলিটিক নিয়ে প্রতিদিন চর্চা করছেন তারা জানবেন নিশ্চয়ই আমেরিকার জিও পলিটিকে ডিপ স্টেটের ভূমিকা কতটা প্রয়োজনীয়। একটা বিখ্যাত ব্যক্তির নাম গুগলে সার্চ করে নেবেন, জন সোলেন্স। ইনি হচ্ছেন একজন ডিপ স্টেটের লোক, বা একটা ডিপ স্টেটের অফিসার বলবো না, ডিপ স্টেটের একজন লোকই বলবো। তার প্রভাবশালী ব্যক্তি, ডিপ স্টেটের একটি প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন জন সোলেন। তিনি তার থেকেও উঁচু কেউ আছে, তাদের নাম হয়তো এখন আসছে না বা কোনোদিনও আসবে না, ওদের ছবি, ওদের নাম। ডিপ স্টেট কারা যোগদান করে? বিভিন্ন একটা দেশের ধনী ব্যক্তিরা, যেমন আমি আমেরিকাই ধরছি। আমেরিকা ধনী কোনো ব্যক্তি, কোনো উচ্চপদস্থ রিটায়ার্ড ক্ষমতা সম্পন্ন অফিসার, কোনো প্রেসিডেন্ট, মানে রিটায়ার্ড প্রেসিডেন্ট, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো গুপ্তচর সংস্থার অফিসার, তারা এই ডিপ স্টেটের ভূমিকা পালন করে। এই ডিপ স্টেট কে আছে এইগুলো সম্বন্ধে জানা অসম্ভব ব্যাপার। আমেরিকার ডিপ স্টেট যেমন আছে তেমনি অন্যান্য দেশের ডিপ স্টেট আছে। তা স্যার আমেরিকার ডিপ স্টেট কি আমেরিকা ক্ষতি চাইবে? একদমই না। আমেরিকার ডিপ স্টেটে কি কাজ? ডিপ স্টেটের কাজ হচ্ছে আমেরিকাকে উন্নত করা, এবং যে দেশ উন্নত করছে সে দেশকে মাটিতে ফেলে দেওয়া। তো এই ডিপ স্টেট, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি ডিপ স্টেট কীভাবে কাজ করে। এটা উদাহরণ দিচ্ছি, এটা সত্যি নয়, কিন্তু এটা আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। চীনকে ধরছি, কারণ চীন এখন আমেরিকার পরের স্থানে হচ্ছে চীন। ভাবুন চীনে আমেরিকার ডিপ স্টেটের যে লোকেরা তারা কী করলো, আমেরিকাতে এনজিও খুললো। আমেরিকার যে
ডিপ স্টেট, সে আমেরিকার ডিপ স্টেট চীনে এনজিও খুলল। এনজিও খুলে ওইখানে বিভিন্ন ভালো কাজকর্ম করতে লাগলো। সেই কাজকর্ম করতে করতে তারা বিভিন্ন যে দুষ্ট গরিব ব্যক্তিদের সাহায্য প্রদান করতে লাগলো, ওদের উপকার করতে লাগলো। এবং এই সব যে এনজিওতে টাকা দিচ্ছে আমেরিকার ডিপ স্টেট। এবং এইরকম যে এনজিও চীনে কটা থাকবে, চীনে কেন, ভারতে দরকার হলে প্রত্যেকটা দেশে কটা থাকবে তা সম্বন্ধে জানা অসম্ভব। এবং এই সব যে এনজিও আমেরিকা যে টাকা দেয়, সে হয়তো 10টা এনজিও, আমি ধরছি 10টা এনজিও আছে, 10টা এনজিও আছে, 10টা এনজিওর মধ্যে আমেরিকার কাজে লাগলো 5টা, আর 5টা কোনো কাজে লাগলো না। তবুও আমেরিকার ডিপ স্টেট 10জনকেই সমানভাবে টাকা প্রদান করবে। কারণ কি, কোন জায়গায় কোনটা লেগে যায় বলা যায় না, কোন জায়গায় কোন যে চাল মিলে যায় বলা যায় না। এই জন্য এই পরিকল্পনা ডিপ স্টেটটা করে থাকে। এবং তাহলে স্যার আপনি তো বলছেন যে চীনের এনজিও করে যে দুষ্ট গরিব ব্যক্তিদের সাহায্য করে এবং তাদের মানে কোনো অন্যায়মূলক কাজকর্মে বা অআইনি কাজকর্মে তারা যুক্ত হয় না, তো এটা অসুবিধা কিসে? তারা ভালো কাজই করছে ওখানকার লোকেদের। কেসটা হচ্ছে, আমি আগের ভিডিওতে দেখুন বলেছিলাম, যদি ওই ভিডিওটা দেখে থাকেন, হ্যাঁ ওই ভিডিওতে আমার মুখটা দেখা যায়নি। আসলে আমি যখন ভিডিও করছিলাম, 3-4 ভিডিও করার পর ওই ভিডিওগুলো আসলে আপলোড করা হয়নি, কারণ এই ভিডিওগুলো ভালো করে আমার যে কথার ধরন ছিল ওইটা আলাদা ছিল এবং বিভিন্ন আওয়াজ হচ্ছিলো বলে ওই ভিডিওগুলো ছাড়া হয়নি। তো একটা ভিডিও আমি আবার করেছিলাম, সেই ভিডিওটা হয়তো কোনো কারণে গোলমাল হয়ে গেছে, আমার টাইম ছিল না, আমি মোটামুটি কম টাইমে করি, ওইটা বেশি টাইম নিয়ে দরকার ছিল না, তাই আমি কম টাইমে ওই ভিডিওটা করছিলাম, ওই জন্য আমার এই অসুবিধা হয়েছিল এবং ওই ফলটা হয়েছিল। বিভিন্ন আপনারা কিছুজন করেছেন কমেন্ট যে মানে মন্তব্যগুলো খুব খারাপ লাগলো, কারণ একটা মানুষের ভুল হতেই পারে, তা এইভাবে মন্তব্য করা উচিত ছিল না কমেন্টে। যাই হোক, সায়ন পাঠক বলে কে একজন করেছে সে আমি জানি না। তো আমি আমার ওই ভিডিওতে ওই ভিডিওতে বেস্ট এবং নিজের ভালোভাবে বলেছিলাম। যদি আপনারা আমার কথাগুলো ভালো করে শুনে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে ওই কথাগুলো কতটা সত্যি এবং কতটা আপনাদের যে কোনো গুজব, সে গুজব থেকে রেহাই দেবে। আমি ওই ভিডিওতে হকার যে এত সোশ্যাল মিডিয়াতে যে এসব হয়ে উঠছে, ওইগুলো হাটিয়ে একটা ভালো কথা এনেছিলাম, যে কারণ কি, এগুলো আপনারা না শুনে উল্টাপাল্টা কমেন্ট করছেন। ঠিক আছে, কোনো হ্যাঁ না, সেটা আমি এই জন্যই করেছিলাম যাতে আপনাদের উপকার হয়। থাক, আমি ওই দিকে চলে গেলাম। তো আমি মেন পয়েন্টে আসি, কী চলছিল আমাদের। বলছিলাম ডিপ স্টেট এবং দুষ্ট ব্যক্তিদের, তারা দুষ্ট এবং যারা গরিব ব্যক্তিদের সাহায্য করছে এবং অআইনিভাবে কাজও করেনি ডিপ স্টেটের লোকেরা। তাহলে অসুবিধা কোন দিকে আছে? অসুবিধা হচ্ছে আসলে, দেখুন, লং টার্ম ভিশন আমি আগেও বলেছিলাম, আগের ভিডিও, লং টার্ম ভিশন রাখতেই হবে। দেশের জন্যই হোক, ইন্টারনাল পলিটিকের জন্যেও হোক, আপনার জিও পলিটিকের জন্যে হোক। জিও পলিটিকে বিভিন্ন দেশ আগামী 20 বছর ধরে রাখে পরিকল্পনা। আগামী 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত নিজের লং টার্ম ভিশন রাখে। স্যার, এত বছর পর্যন্ত ওই সরকার টিকতে পারবে কি?
সরকার টিকবে না, দেশ তো টিকবে। এই জন্য লং টার্ম ভিশন প্রত্যেকটা দেশ নেই, ভারতও নেই লং টার্ম ভিশন। যদি আমি যখন আমেরিকা ও ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেই সম্বন্ধে আবার যখন ভিডিও করব তখন এই সম্বন্ধে আমি আরও আলোচনা করব। তো লং টার্ম ভিশন বলছি, লং টার্ম ভিশন কি আমেরিকার ডিপস্টেটের লং টার্ম ভিশন হচ্ছে এখানকার লোকেদের মন জয় করা, এবং মন জয় করে ভাবুন চীন একটা পরিকল্পনা এনেছে যে তারা একটা জায়গায় রেল লাইনের জন্য প্ল্যাটফর্ম করবে। তো জায়গার দরকার, হয়তো কোনো গরিবদের বস্তিতে চলে এসেছে ওই জায়গাটা, তখন ওই লোকগুলো তো একটু কি বলে উস্কারে তো উস্কে যাবে নিশ্চয়ই, তারা কি জানে এইসব ব্যাপারে। তো যারা ডিপ স্টেটের লোক তারা ওই সব ব্যক্তিদের মন জয় করে তাদের সঙ্গে এবং তাদের উস্কিয়ে বলে দেখো দেখো তোমাদের বস্তি উজাড় করে দিতে এসেছে চীন, এবং চীনরা তাদের প্ল্যাটফর্ম বানিয়ে আপনাদের হাঁটিয়ে দেবে। এইসব উস্কানিমূলক কথাবার্তার জন্য ওইখানকার লোকেরা উত্তপ্ত হয়ে যাবে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। তখন সরকার বলবে সরকারে কী তাই, সরকারের যদি জনগণই আন্দোলন করে সরকারকেই ফেলে দেয়, সরকারে বলবে দরকার নেই আমাদের প্ল্যাটফর্ম করা। এমনি চীনে হয় না, চীনে এসব করতে গেলে কেউ করলে একদম আটাকে মেরে ফাটিয়ে দেবে, ওইটা বাদ দাও। চীনে হয় না, একটা উদাহরণ দিলাম। তো এইভাবে কাজ করে বিভিন্ন মানুষের যে মন জয় করে, মানে ভাবুন চীনে কোনো একটা প্রভাবশালী ব্যক্তি সে আবার প্রভাবশালী ব্যক্তিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ডেকেছে, পুরস্কার দিচ্ছে, নেদারল্যান্ডে পুরস্কার দিচ্ছে, এবং সেই হচ্ছে ডিপ স্টেটের একজন লোক, এবং তাকে আমাদের যে ইউনিভার্সিটি, চীনের সব ইউনিভার্সিটি সেখানে ডাকছে, তার প্রভাব বাড়ছে এবং সেও সরকারের বিরুদ্ধে করতে পারে। এইভাবে ডিপ স্টেট পরিকল্পনা করে কোনো সরকারকে ফেলে দেওয়া, বা ওইখানকার যেমন নেপালের জেনজি, এটা আমি একটু পরেই আমি ধরবো এটা। তো এইভাবে কোনো দেশের একটু যেন ইকোনমি ধসে যায়, এই পরিকল্পনা করে যাতে আমেরিকা ওপরে উঠতে পারে, এইভাবে পরিকল্পনা করে। কিন্তু চীনের এসব ব্যাপার হয় না, কারণ চীনের ফ্রন্ট লাইন ওইগুলো নেই। এগুলো আমি শুধু বোঝাই না বললাম, ভারতে এইভাবে হতে পারে। আসল কেসটা যে এইসব কথা ভারতের পক্ষে অধিকাংশ সাদৃশ্য অবশ্যই আছে, এসবে যে বললাম কথাগুলো আমি, এইগুলো ভারত সাদৃশ্য আছে কিন্তু চীনে নেই। হ্যাঁ, আর একটা কথা, আগের ভিডিওতে একজন সায়ন পাঠক বলে আবার কমেন্ট করেছিল যে প্ল্যাটফর্মে পদপিষ্ট হয়ে মারা যায় না তারা, যে ট্রেনের নিচে পিষে মারা যায়। তো বাবা আমার, আমি তো ওইখানে কী টপিক নিয়ে বলেছিলাম, জনসংখ্যা বাড়লে এখানে লোকগুলো আগমন অনেক হবে, যখন লোক আগমন বেশি হবে পদপিষ্ট হবে। পদপিষ্ট মানে পায়ে পিষে যাওয়া, কুম্ভমেলা হয়নি পদপিষ্ট, সেইভাবে একটু ভালো করে আমার কথাগুলো শুনবে, তবে না এইসব কমেন্ট করবে লোকেরা, নিজে বিভ্রান্ত হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখে খারাপ লাগলো কোনো জিনিসটা আমাকে তখন বললে, না দেখে না জেনে শুনে কি করে বলো যে পদপিষ্ট হয়ে কী করে মারা যাবে, কেন পদপিষ্ট হয়ে মারা যেতে পারে না? আমি 50 বছর আগে বলেছি, তুমি যদি 1 বছর আগে বুঝো তখন আমি কি করতে পারি বাবা, তখন ওইটা তো আমার কিছু করার নাই।
এবার আমি ককরোচ জনতা পার্টি নিয়ে আসি। ডিপ স্টেট বুঝলাম, ডিপ স্টেট কি? ডিপ স্টেট ওই দেশকে সাহায্য করে এবং অন্য কোনো দেশের যে নিজের একটা ঘাঁটি স্থাপন করবে গুপ্তভাবে এবং সেই ঘাঁটি দিয়ে ওই দেশকে ফেলে দেবে। এটা হচ্ছে ডিপ স্টেটের কাজ এবং ডিপ স্টেটই সেই দেশকে পরিচালনা করে। আমেরিকা ডিপ স্টেটই আমেরিকাকে পরিচালনা করে। আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছে কোনো ইয়াতে, সেই বক্তব্যগুলো কারা বলছে? ডিপ স্টেটের লোকেরা বলছে যে তুমি এই সব বলো, এই পদক্ষেপ নাও, তখন ডোনাল্ড ট্রাম্প এই সব পদক্ষেপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকায় ডিপ স্টেট একটু খোলাখুলি কাজ করে। অন্য দেশেও আছে কিন্তু এদের একটু খোলাখুলি সব কাজ। এবার ককরোচ জনতা পার্টি, স্যার ডিপ স্টেটের সাথে ককরোচ জনতা পার্টি কোন দিকে এলো? আমি কি বলেছিলাম? কোনো প্রভাবশালী ব্যক্তি ওইখানকার কোনো ফল্ট লাইন যদি খুঁজে পায় তখন ওইখানকার লোকেদের উস্কিয়ে দিই। দেখুন ভারতে যে ফল্ট লাইন কী হয়েছে, মানে কী জন্য আন্দোলন হলো ককরোচ জনতা পার্টি কী করতে? নেট ইউসিজি পেপার লিক হলো, বিভিন্ন পেপার লিক হলো। এইসব পেপার লিকের জন্য আমাদের যে এডুকেশন মিনিস্টার, ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রসাদকে পদত্যাগ জানাচ্ছে। তো বলবেন স্যার ধর্মেন্দ্র প্রসাদকে পদত্যাগ জানানো কি হয়েছে? উনি তো মানুষ মাত্রই ভুল হতে পারে। দেখুন কোনো মানুষের ধর্মেন্দ্র প্রসাদ মানে ভাবুন, আমার ইনস্টিটিউটে আমার একজন স্টুডেন্ট খাবার খেতে এলো, মানে ক্যান্টিনে খাবার খেতে এলো, বা আমাদের যে জল, সে জল হয়তো পড়ছে না ইয়াতে ফিল্টারে, তখন ওই যে ছেলেটা বলবে স্যার ক্যান্টিনে প্রথমে খাবার পাওয়া যাচ্ছে না, যেহেতু ফিল্টারে জল পাওয়া যাচ্ছে না। আমি বলবো হয়তো আমাদের যে অফিসের যে অফিস বয় সে হয়তো ভুলে গেছে, কোনো কারণে ভুল হয়েছে। যদি এটা প্রত্যেক দিন হয়, যদি আমাদের টেস্ট যে এক্সাম সেটা না নেওয়া হয়, যদি ক্লাস না করা হয়, যদি ক্লাসে স্যার না আসে, যদি না পড়ানো হয়, যদি এইসব ভুল বারবার হতে থাকে তখন কী হবে? তখন তো একদম আন্দোলন হবে যে এটা ভুল হচ্ছে, আপনার পদত্যাগ চাই। মানে আমি যেহেতু হেড, সেইভাবে ধর্মেন্দ্র প্রসাদও হেড। এইটা আমি বোঝানোর জন্য বললাম যাতে আমরা বুঝতে পারেন ব্যাপারটা। ধর্মেন্দ্র প্রসাদও হেড, তো ধর্মেন্দ্র প্রসাদ যদি হেড হয় তার আন্ডারে সব কাজ হচ্ছে, তা আপনি দেখবেন না এগুলো হচ্ছে নাকি? আমি জিওপলিটিক্সের মধ্যে এটা ঢুকে এলো তাই আমি এটা বললাম, কারণ যখনই জিওপলিটিক্সের সঙ্গে এটা ঢুকবে তখন আমি এটা বলতাম না এই কথাগুলো। এটাও ইন্টারনাল পলিটিক্সেও একটা দিকে এলো। যাই হোক, মিল আছে এগুলোর মধ্যে, তাই আমি বললাম লিঙ্ক আছে, লিঙ্কগুলো খুঁজে পাবেন যদি আমি ভালো করে দেখেন 3-4 বার। তো এই ফল্ট লাইনগুলো দেখতে পেয়ে আমাদের 3টা জেনারেশান, জেন জি, যাকে জেন জেড বলে, 13 থেকে 29 বছর, আলফা এবং বিটা। জেন আলফা হচ্ছে যারা আমাদের পরবর্তী প্রজন্ম, এবং বিটা হচ্ছে যারা 2025-এ যে জন্মগ্রহণ করেছে তাকে আমরা বিটা বলি। নব্যজাত শিশুরা 2025-এর পরে যারা জন্মগ্রহণ করেছে, 2025 নয় 2024-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের আমরা ধরি যে বিটা, জেনারেশন বিটা। তো জেনারেশন জি বা জেনারেশন জেড এরা এখন রক্ত গরম, তাদের উস্কানো খুবই সহজ, তাই এইসব কিছু ডিফারেন্ট লোকেরা ঢুকে এইসব বলে দেখো আমাদের পেপার লিক হচ্ছে, হাঁটাতে হবে, এবং ওই করতে অন্যদিকে একটা জল গড়িয়ে যায়। দেখুন ফল্ট লাইন বললাম, কোনটা ফল্ট লাইন?
এইগুলো ফল্ট লাইন খুঁজে পেয়ে তবে ডিপ স্টেট লোকেরা তাদের অপারেশন চালায়, না কীভাবে তারা চালাবে? এটা আমার দেশের প্রবলেম। এই দেশের প্রবলেমের সুযোগ পেয়ে তবে ডিপ স্টেট লোকেরা আমাদের উপর ছুরি ঘোরাতে পারছে। বললাম ফল্ট লাইনটা বললাম। দ্বিতীয় হচ্ছে রিজনেট। এইসব আমাদের জেনারেশন যে রিজনেট করা হয় এবং রিজনেট করে উস্কি দিয়ে অ্যাম্পলিফাই করা হয়, যে এবার যে তাদের উদ্দেশ্য যেন সঠিক দিশায় যায়। তারপরে একদম শেষ পর্যায়ে ফাইনাল ব্লো, তখন যে সব জেনারেশন জি যারা একদম উত্তপ্ত হয়ে আন্দোলন করছে, তাদের একদম হাঁটিয়ে বলবে তোমরা পিছনে যাও। একজন নেতা পরে এসে, যারা ডিপ স্টেটের সাহায্য নিয়েছে, সব নেতা এসে তখন কাজ চালাবে এবং ওই যে শাসক দল তাকে ফেলে দেবে। এটা রইল একটা। এবার যে আমাদের সিজেপি যে ককরোচ জনতা পার্টি যে স্পিকার নাম কি? সৌরভ দাস। আমার নামটা ভুলে যাচ্ছিলাম, মনে হয়ে গেল সৌরভ দাস বলে। সৌরভ দাস হতে নামগুলো ভুলে যাই। সৌরভ দাস হয়তো, হ্যাঁ সৌরভ দাসই হবে। সৌরভ দাস একটা দেখবেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিল, উমার খালিফি তো খালিফ না খালিফ হয়, ওদের নাম মনে রাখাই ভালো। উমার খালিফই হয়তো, উমার খালিফ। আমার আসলে খালিফ না খালিদ ওদের বুঝতে অসুবিধা হচ্ছে। উমার খালিফ হয়তো। উমার খালিফ বলছে তিনি একজন ব্রেভ এবং সাহসী ব্যক্তি। কোথাকে তুমি কি সৌরভ দাস কি বলতে চাইছে? উমার খালিফ ভালো ব্যক্তি? বাহ। এই যে সৌরভ দাস, তিনি সৌরভ দাস সিএএ মানে যে উমার খালিফ কী করছে? উমার খালিফ কী করেছিল না, যে সিএএ তো চালানি, তো সিএএ এর কি মানে এটা কি কাজ করে? সিএএ হচ্ছে একটা রুল। সেই রুল অনুযায়ী বাংলাদেশে যেসব হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধ আছে, তাদেরকে আমাদের ভারতবর্ষে শরণার্থীদের নেওয়া হবে এবং যারা মুসলিমদের ওদের ছেকে বাদ দিয়ে ওদের দেশেই রাখা হবে। বলছে না, সিএএ লাগু করা যাবে না, তাহলে কি আমাদের দেশের সব হিন্দুরা, বৌদ্ধরা কি মারা যাবে? এটাই চাইছেন। আবার কি বলছে, কাশ্মীরটা ভারত অআইনিভাবে দখল করে আছে। কোন যোগ্যতা যে ভগবান জানে। সৌরভ দাস এবং তার ব্রেভ ম্যান উমার খালিফ যে আমেরিকা হচ্ছে কাশ্মীর ভারত দখল করে আছে। বলুন যে কাশ্মীরে ভারতে কিছু অংশ পাকিস্তান দখল করে আছে, এইটা বলুন না ভারত দখল করে আছে? ভারতেই তো জায়গা ওইটা। তো এই যে আমাদের মহান ব্যক্তি, যাকে আমরা ভগবান বলে এখন মানছি, যারা জেনজি, সিজেপি ককরোচ জনতা পার্টি স্পোক পারসন হয়তো নামটা সৌরভ দাস, তার এই ইতিহাস। তিনি এমন ব্যক্তির সঙ্গে জড়িত যিনি আমাদের দেশকে সম্পূর্ণভাবে খণ্ড করে রাখতে চাইছে। এবং যেখানে আন্দোলন হচ্ছে দিল্লিতে, কি স্লোগান হওয়া উচিত ছাত্রদের উদ্দেশ্যে। স্লোগান কি? যে আজাদি চাই। বাবু তোমরা কোথায় আছো? আজাদি চাই। আর তোমরা কি ইয়াতে আছো, বাংলাদেশে আছো না? তোমরা কি কোনো পাকিস্তানে বসে আজাদি চাই যে স্লোগানটা গাইছো? ভারতে বসে স্বাধীন চাই মানে স্বাধীন চাই মানে কি? আজাদি চাই মানে কি? মানে
আসলে কি বলেছিলাম আমি, যে ডিপ স্টেট এটাই কাজ, অ্যাম্পলিফাই করবে, রিজোনেট করে উত্তপ্ত করবে, তারপরে অ্যাম্পলিফাই করছে এবং ফাইনাল ব্লো দেওয়ার চেষ্টা করছে। যে অ্যাম্পলিফাই করলো, যে মানে কেসটা হচ্ছিল এডুকেশন নিয়ে, ওইটাকে রাজনৈতিক এবার ঢুকে দিল। আজাদি চাই, আজাদি চাই, কিসের আজাদি রে ভাই? ভারতকে খণ্ড খণ্ড করার পরিকল্পনা এটা তো ককরোচ জনতা পার্টি। স্পোক পার্সন সৌরভ দাস, যিনি আমাদের যুবকদের আহ্বান জানিয়েছেন। পরবর্তীকালে যেসব দেখবেন, আমি দেখছিলাম যে বলছে 3-4জন স্টুডেন্টরা যে আমরা তো হয়ে গেছি, যে এইভাবে আন্দোলনটা কীভাবে যে আন্দোলনের রূপটা পাল্টে গেল। আন্দোলন হচ্ছে সে রূপটা পাল্টে গেল। ফাইনালি আন্দোলনটা একটু ভেস্তে গেল, ফাইনালি আন্দোলনটা ভেস্তে গেল আমার মনে হয়। কারণ উদুম এইভাবে করে কোনো লাভ হয়নি। স্টুডেন্টরাও, আমাদের ভারতবর্ষের যে ছাত্ররা জানে যে কোনটা সঠিক কোনটা ভুল। তাই ডিস্ট্রিক্টের, আমি বললাম ডিস্ট্রিক্টের হয়তো পরিকল্পনা ছিল জেনজিকে উত্তপ্ত করা। এটা ডিস্ট্রিক্টের পরিকল্পনা ছিল মনে হয়। কারণ সিজেপি পাকিস্তানের একজন, যে সিজেপি স্পোক পারসন, তিনি পাকিস্তানের একজন প্রখ্যাত, যাকে বলবো মাওবাদী, সেই মাওবাদী উমদ খারিফ তার সঙ্গে তাকে ব্রেভ বলছে। এবং হ্যাঁ, যে স্পোক পারসন সৌরভ দাস কোথায় পড়েন জানেন? আমেরিকায় পড়ে। তার মানে লিঙ্কটা বুঝতে পারছেন তো, থাকে আমেরিকায় আর ভাবছে ভারতকে নিয়ে, এমন ভাবছে যে ভারতকে বলছে আজাদি চাই। তো এটাই হচ্ছে ককরোচ জনতা পার্টি, এবং এটা জিওপলিটিকে আমি বুঝালাম কীভাবে ডিপ স্টেট কাজ করে, এবং ককরোচ জনতা পার্টি আসল রূপটা আমি গল্প ছড়ে আপনাদের একসঙ্গে বুঝিয়ে বললাম। হ্যাঁ, ভিডিওটা সত্যি বড় হলো, কিন্তু আপনারা যদি শুনেন ভালো লাগে তো কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে ব্যক্তিদের পৌঁছায়। এবং হয়তো আমার যে বলা ধরনটা আরও ভালো হবে, আমি জানি এখন আমার ভালো হয়নি বলা ধরনটা, মানি। তো চেষ্টা করব কোনো পয়েন্ট মিস করে যায়নি, কোনো পয়েন্ট মিস করে যায় নিশ্চয়ই আমাকে বলবেন এই পয়েন্ট। হ্যাঁ, আর একটা পয়েন্ট হচ্ছে, একটা ল আনা হয়েছিল, ওই লটা হচ্ছে অ্যান্টি পেপার লিক ল 2024 সালে ওটা আনা হয়েছিল। এই কেন বললাম, পেপার লিক যারা হয়েছে তাদের 5 থেকে 10 বছর জেল হবে, জেল হওয়ার পরে 1 কোটি টাকা জরিমানা। কিন্তু এসব যাদের নামে কেস হয়েছে তাদেরই কোর্টের রায় 2 বছর ধরে আটকে আছে। তখন আমাদের যে ছাত্র সমাজ খেপে যাচ্ছে, এবং এই খেপে যাওয়া এবং নিট পেপার লিক, এসএসসি জিডি পেপার লিক, বিভিন্ন আমাদের দপ্তর পেপার লিক, এর ফলে এই কেসটা হয়েছে। এই ফল্ট লাইনটা বার করেছে এবং ফল্ট লাইনের ওপর কাজ করে এসেছে ডিপ স্টেট। যারা জিও পলিটিক বুঝছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কানেক্ট করতে পারছেন। তো পরের দিন ভালোভাবে আমি একটা ভিডিও আনবো, খুব ভালো ভিডিও জিও পলিটিক নিয়েও আমি ভিডিও আনবো একটা। ইন্টারনাল পলিটিক যদি পাই, আমি তো কোনো ভিডিও আনি না, জানেন তো আপনারা। যেটা সত্যি, যেটা সঠিক, আমি টিআরপির জন্য সোশ্যাল মিডিয়ায় টিআরপি পাওয়ার জন্য আমি কোনো ভিডিও করব না। সঠিক তথ্য এবং জিও পলিটিক আনবো যাতে ছাত্রদের সুবিধা হয়, এই জন্য আনবো। ভিডিওটা অযথা আমি বড় করলাম, এই জন্য আমি ক্ষমা চাইছি। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এতটুকু রইল। জয় হিন্দ।